হত্যা করার উদ্দেশ্যেই বোধহয় এই আক্রমণটা তারা চালিয়েছিল গতকাল আমার উপরে। গতকাল আপনার বিপ্লবী পরিষদের একটি নাগরিক সমাবেশ ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই সমাবেশে আমি অতিথি ছিলাম। ওরাই আমাদের অফিসে কার্ড দিয়ে দাওয়াত করে এবং বারবার ফোন দিয়ে অনুরোধ জানাই যাতে আমরা যাই, অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেই। আমি বললাম যে কিসের অনুষ্ঠান, কীরকম অনুষ্ঠান? ওনারা বললো ভাই আমরা 300-400 যারা আহত হয়েছেন ওনারা আসবেন, যাদের ট্রিটমেন্ট পাচ্ছেন না, ক্ষতিপূরণ ঠিকমতো পাচ্ছেন না, ওনাদের নিয়ে মূলত আমাদের এই নাগরিক সমাবেশ। আর ফ্যাসিবাদ প্রথা বিলোপ, সংবিধান বাতিল করে নতুন সংবিধান, এই রিলেটেড। তাই বললাম ফাইন, এটা তো আমরাও চাই, এগুলো তো আমরাও বলি, এটা তো আমাদেরও দাবি। তো আমি গিয়ে 3টার দিকে গেলাম গতকালকে, গিয়ে ওদের সমাবেশে আমি বক্তব্য রাখলাম। বক্তব্য রেখে আমি স্টেজে বসছি, তো ওদের এই সংগঠনের সভাপতি তখন আমাকে বলছেন যে ভাই আপনার বক্তব্যের পরে ছাত্রদলের ছেলেপেলেরা খুব উত্তেজিত। কেন? তো বললাম যে আমি তো বিএনপির কোনো বিরুদ্ধে কোনো সমাবেশেও আসি নাই বা বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলি নাই। এটা তো ভাই আমি এখানে আহতরা আসছেন অসংখ্য, তারা ট্রিটমেন্ট পাচ্ছেন না, যথাযথ ক্ষতিপূরণ পাচ্ছেন না, দায়িত্বশীল সরকারের যারা তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তারা দায়িত্বশীল আচরণ করতে পারছেন না, এগুলো বিষয়ে আমি কড়া সমালোচনা করছি। আমি এই সংবিধান বাতিল চাই, নতুন সংবিধান চাই, এটা তো আমাদের দাবি, জনগণের দাবি, কিন্তু বিএনপির বিরুদ্ধে এখানে কোনো বলার কথা না। তো এরপরে আমি বললাম যে ঠিক আছে, যদি ওরা উত্তেজিত হয় বা ওদের কারণে আপনাদের সমাবেশের কোনো সমস্যা হয়, সমাবেশ মানে কোনো বাধাগ্রস্ত হয়, তাহলে আমি চলে যাচ্ছি, অসুবিধা নেই, আপনারা কন্টিনিউ করেন। তারপর আমি বলি আমার সাথে 7-8 জন ছিল, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি ওই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে সিঁড়িটা, আমি সিঁড়ি দিয়ে নিচে নামতেই পিছন থেকে আমার 15-20 জন এসে আমার কোট টেনে ধরে এবং ওখানেই মানে আক্রমণ শুরু করে, মানে বুঝে ওঠার আগেই পিছন থেকে। তবে আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তখন একটা ছেলে এসে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাহলে আমি যদি সরকারের বিরুদ্ধে সমালোচনা করি তাহলে আমি কার দালাল? এই উত্তরটা তাদের কাছ থেকে নিতে। হ্যাঁ, আমি সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তো ফেরেশতার সরকার না। তাদের যে ভুল, যে ত্রুটি, এগুলো তো সমালোচনা আমরা করবোই, আমরা রাজনীতি করি। আমি কিসের সমালোচনা করছি? সমালোচনা করছি আহত ভাইরা 4 মাস হয়ে গেলেও এখনও ট্রিটমেন্ট পাচ্ছেন না, যথাযথভাবে ক্ষতিপূরণ পাচ্ছেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা আপনার নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এই আওয়ামী খুনি যারা, ভোট চোর যারা, ডাকাত যারা, কয় পার্সেন্টকে গ্রেপ্তার করা হয়েছে? 2% আওয়ামী সন্ত্রাসীদেরও গ্রেপ্তার করতে পারেনি। তাহলে এটা এদের ব্যর্থতা না? সন্ত্রাসীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, জনগণকে হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, তো এগুলো সরকারের ব্যর্থতা না? তো এগুলোর তো সমালোচনা করবোই। আমরা এই সংবিধান চাই না, জনগণ এই সংবিধান চাই না, তো এই সংবিধানের সমালোচনা করবো না আমরা? এগুলোই তো বলেছি। তো যুক্তি, এগুলো তো জনগণের কথা, জনগণের দাবি ভাই। আমি মনে করি যেহেতু তারা অস্ত্র দিয়ে আমাকে আক্রমণ করছে এবং এখানে প্রায় 2 ইঞ্চির মতো ক্ষত, 5টা সেলাই দেওয়া লাগছে, এটি একটি গভীর ষড়যন্ত্রের একটি পরিকল্পনা তারা বাস্তবায়নের চেষ্টা করছেন। আপনারা জানেন যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসন বিরোধী লড়াইটা কিন্তু আমরাই শুরু করেছি শক্তভাবে, এবং আমরা উদীয়মান তরুণ নেতা এবং আমাদের এই আগ্রাসন বিরোধী যে স্পিরিট, আজকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই আগ্রাসন বিরোধী জায়গা থেকেই দেশপ্রেমের যে জায়গাটা, সেই জায়গায় তারা ঐক্যবদ্ধ হয়েছে। আমার যেটা মনে হচ্ছে এখানে পাশের দেশের গোয়েন্দা সংস্থাও যুক্ত থাকতে পারে। তাদের সূক্ষ্ম একটি পরিকল্পনার মাধ্যমে সন্ত্রাসীদের দিয়ে এই ধরনের একটা আক্রমণ তারা করতে পারে বলে আমার কাছে দৃঢ়ভাবে মনে হচ্ছে। কারণ আপনি দেখবেন এর আগেও যারা আগ্রাসন বিরোধী লড়াইয়ে সম্মুখ সারিতে ছিল, নেতৃত্ব দিয়েছে, অনেককে গুম করা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে। যেমন জামাত ইসলামের নেতা নিজামী সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি, সেই আগ্রাসন বিরোধী শক্ত অবস্থানে থাকা অবস্থায় সেনাবাহিনী থেকে তাকে জোরপূর্বক স্যাক করা হয়েছে এবং গুম করে প্রায় 12-13 বছর রাখা হলো। বিএনপি নেতা এম ইলিয়াস আলী, সেই ভারতের এই আগ্রাসন বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেওয়া এবং শক্ত ভূমিকার কারণেই তাকে আজ পর্যন্ত আমরা পাই নাই, সিলেটের সেই এম ইলিয়াস আলী। তো এই যুগে যুগে যারা এই আগ্রাসন বিরোধী লড়াইয়ে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, কথা বলেছে, তাদেরকে এরকম তারা হয় হত্যা করেছে, নয়তো গুম করেছে। তো এখন যেহেতু গুম করার পরিবেশ নেই, আমরা সেই ফ্যাসিবাদকে উৎখাত করেছি, তারা এখন পরিকল্পিতভাবে হত্যার একটা মিশন বাস্তবায়নের চেষ্টা করছে। ভিপি নুরুল হক নূরের দলে যোগ দিয়েছে বিষয়টা এমন নয়। আমরা মাঝখানে বেশ কিছু মতপার্থক্যের কারণে গণ অধিকার পরিষদ 2টি পথ চলা শুরু করেছিল। আলাদাভাবে আমরা 1-1.5 বছর রাজনীতি করেছি। তো যেহেতু এই জুলাই আগস্ট বিপ্লবে আমাদের 2টি গ্রুপেই মুখ্য ভূমিকা পালন করেছে, এই আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে, লড়াই করেছে, তো এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা মনে করলাম তরুণদেরকে আর বিভক্ত থাকার কোনো সুযোগ নেই, তরুণদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। শুধু গণ অধিকার না, আমি মনে করি আরও যে তরুণরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, এই তারুণ্যের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বাংলাদেশে বিগত 54টি বছরে যে সকল আগ্রাসী রাজনৈতিক শক্তি, এরা চায় না যে তরুণরা ঐক্যবদ্ধ হোক, কারণ তারা জানে তরুণরা ঐক্যবদ্ধ হলে তাদের যে অশুভ রাজনৈতিক ফায়দা হাসিলের, এটা তারা বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য তারা যুগে যুগে কালে কালে এই তরুণদেরকে নানাভাবে বিভক্ত করে রেখেছে। সেই জায়গা থেকে আমাদের মধ্যে ঐক্য হোক, আমরা একতাবদ্ধ হই, ইউনাইটেড হই, এটা এরা চায় না। তা আমরা তো জানি সবই, আমরা তো বুঝি, আমরা হামলা, মামলা, জেল, জুলুম, জরিমা, রিমান্ড স্বীকার করে আজকের এই পর্যন্ত আসছি। এটা তো অবশ্যই এই আশঙ্কাটা তো আছে। এখন যারা হামলাটি করেছে তারা ছাত্রলীগ কিনা, এই উত্তর তো আয়োজক যারা তারাই দেবে।
তবে আমার উপরে যে আক্রমণটা হয়েছে এটা পুরোটাই ছাত্রলীগের স্টাইলে। ছাত্রলীগ এর আগে আমাদের উপরে 21 বার হামলা করেছে, গতকালকে আমার উপরে এই আক্রমণটা দিয়ে 22 বার, এবং পুরোটাই ছাত্রলীগের সন্ত্রাসীদের যে আক্রমণ অ্যাটাক একবারে সেম টু সেম হত্যার উদ্দেশ্যে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, কালকে যারা আয়োজক ছিলেন তারাই পরিষ্কার করুক, তারা প্রয়োজনে থানায় যাক, প্রশাসনের কাছে গিয়ে বলুক যে আমরা আয়োজন করেছিলাম, এখানে এরা ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে বা অমুক এসে বা অমুক দলের নেতারা এসে এই আক্রমণটা চালিয়েছে ইত্যাদি ইত্যাদি। তারাও তো এখন পর্যন্ত পরিষ্কার কোনো বক্তব্য দিচ্ছেন না। তো সেই জায়গাতে আমরা মনে করি সব কিছু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। ইতিমধ্যে কয়েকজনের ভিডিও ফুটেজের মাধ্যমে ছবিও চলে আসছে। আমি তো সবাইকে চিনি, আমার সামনে দাঁড় করলে আমি তো একবারে বলে দেবো যারা আক্রমণ করেছে। এদের রাজনৈতিক পরিচয় এখনও পরিষ্কার আমরা, তবে সোশ্যাল মিডিয়ায় এদের রাজনৈতিক পরিচয় দু একজন বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছেন যে এরা এরকম, যে বিভিন্ন জায়গায় এরা প্রোগ্রাম করছে। ছাত্রদল যদিও বলছে যে তাদের কোনো নেতাকর্মী ওখানে ছিল না বা আক্রমণ করে নাই, আর বিপ্লবী পরিষদও বিষয়টা ক্লিয়ার করেছে। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, প্রশাসনকে এটা যথাযথভাবে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নিয়ে একবারে অল্প সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদ করে এটা বের করতে হবে কারা, কাদের ইন্ধনে। তবে আমি নিশ্চিত এটা একটা গভীর ষড়যন্ত্র, গভীর একটা পরিকল্পনা, আমাদেরকে হত্যার উদ্দেশ্যেই তারা এই কাজটি করেছে। এবং এই কাতারে হয়তো আমরা অনেকেই আছি, এই যারা সম্মুখ সারিতে বিগত আন্দোলন সঙ্গে নেতৃত্ব দিয়েছে এই তরুণরা অনেকেই আছে। কালকে হয়তো আমি বা আমার পরে এখানে যদি আরও কেউ যাইতো, হয়তো এই আক্রমণের শিকার তারাও হতে পারতো। এই জন্য আমরা সবাই মোটামুটি এই থ্রেটের মধ্যে আছি। সার্জিস ওখানে সরাসরি জড়িত কেমনে হবে? সে তো কালকে চট্টগ্রামে ছিল, সে নিজেও বলেছে এবং আমাকেও রাতে ফোন করছিল যে ভাই আমি তো সকালে চিটাগাংয়ে একটা প্রোগ্রামে আসছি, এবং ফেসবুকে দেখলাম যে ওই খোমেনি সাহেব একটা পোস্ট করছে আমাকে নিয়ে। তো এখন সব কিছু একটা ধোঁয়াশা আসলে। যেমন ধরেন ওই সংগঠনের সভাপতি যখন আমার পাশে বসে আমাকে বলছে ভাই আপনার বক্তব্যে ছাত্রদলের ছেলেরা উত্তেজিত। এখন এখানে একটা আমার প্রশ্ন যে সে কেমনে জানলো এখানে ছাত্রদল আসছে? এটা আমি জানি না ঠিক, এটা তারাই বলতে পারবে, আয়োজক যারা ছিল। আয়োজকদের যে প্রেসিডেন্ট, সে কীভাবে জানলো যে এখানে ছাত্রদলের ছেলেরা উত্তেজিত, ছাত্রদল সেখানে আসছে, সেটা কেমনে জানলো? এটা তো ছাত্রদলের প্রোগ্রাম ছিল না বা বিএনপির প্রোগ্রাম ছিল না, ছিল তো তাদের, তাই না? তাহলে কি এমনও হতে পারে যেখানে সন্ত্রাসীদের এনে বা সন্ত্রাসীরা কোনোভাবে এখানে প্রবেশ করেছে, তারা ছাত্রদলের নাম চালিয়ে দিতে চাই? কিংবা এমনও হতে পারে আমাদের এই তারুণ্যের শক্তিগুলোর মধ্যে একটা পরিকল্পিত কনফ্লিক্ট লাগাতে চাই, বৈষম্য বিরোধী গণ অধিকারের সাথে একটা কনফ্লিক্ট লাগাতে চাই, এটাও হতে পারে। সব কিছু একটা ধোঁয়াশার মধ্যে যাচ্ছে এরকম বলে মনে করি আমি এখন পরবর্তীতে অবশ্যই এ ধরনের কোনো প্রোগ্রামে বক্তব্য দিতে আশঙ্কার অবশ্যই থাকে। এখন আমরা যদি গিয়ে এরকম হামলারই শিকার হই তাহলে কেমন? হ্যাঁ অবশ্যই, এরপরে আমরা তো অবশ্যই খোঁজ খবর নিয়ে আমরা বক্তব্য দিতে যাবো বা কথা বলবো, সেটা তো অবশ্যই। আজকের সমাবেশটি অনেক বড় সমাবেশ হবে এবং তীব্র প্রতিভা, আমাদের নেতাকর্মীরা প্রচণ্ড ক্ষিপ্ত। এই যুগে গণ অধিকার পরিষদ ভাই কোনো ফেলনা দল না, এবং বাংলাদেশে এই মুহূর্তে অন্যতম একটি রাজনৈতিক দল। সারা বাংলাদেশে আমাদের দুর্বার গতিতে ওয়ার্ড পর্যন্ত কার্যক্রম চলতেছে। তা আমাদের দিকে কেউ চোখে চোখ রেখে কথা বললে তো আমরা চুপ থাকবো না। অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশে এখন, সেই জায়গায় গণ অধিকার পরিষদ যারা আজকে এই হামলাটি করছে, তো কাপুরুষের মতো পিছন থেকে এসে অ্যাটাকটা করছে। সামনে থেকে আসো, দেখি তোমাদের হিমশিম, তুমি যেই দলের হও, গণ অধিকার পরিষদ আক্রমণ করছে, সামনে থেকে আসো, আমরা তোমাদের দেখতে চাই। কারো রক্তচক্ষু সহ্য করার মতো গণ অধিকার পরিষদ ওই রকম শীতল রক্ত নিয়ে চলে না, একবারে স্পষ্ট কথা। এই দল ওই বানের জলে ভাসিয়ে এসে আমরা দল করি নাই। হামলা, মামলা, জেল, জরিমানা, রিমান্ড সহ্য করে আজকের এই জায়গায় আসছি। এই বিগত একটা ফ্যাসিস্ট স্বৈরাচারের আমল থেকে আমরা সহ্য করে আসছি। সুতরাং এই গণ অধিকার নিয়ে কেউ রক্তচক্ষু দেখাবলে এটা আমরা সহ্য করবো না। পুলিশকে কালকে স্পষ্ট আমরা স্টেটমেন্ট দিয়েছি, আলটিমেটাম দিয়েছি, আজকে দুপুরের মধ্যে তারা যদি গ্রেপ্তার না করে 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের বিক্ষোভ সমাবেশ, সেখান থেকে প্রয়োজনে আমাদের নেতাকর্মীরা পুরো থানা ঘেরাও করবে। তারপরে কী পরিস্থিতি হবে আমরা জানি না, যা পরিস্থিতি হবে সেটা দায়ভার পুলিশ প্রশাসনের। চিহ্নিত সন্ত্রাসীরা, ছবি ভিডিও সব আসছে, ওরা নাকি অনেকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে আছে, এদের 1 ঘন্টার ব্যাপার ওদের গ্রেপ্তার করাটা। তারা যদি গ্রেপ্তার না করে তাহলে এরপরের যা উদ্ভূত পরিস্থিতি হবে সেটা দায়ভার প্রশাসনের, পুলিশের। আমরা তো বলেছি আমরা চুপ থাকবো, এরকম রাজনৈতিক দল আমরা না ভাই, স্পষ্ট কথা। এই দেশ স্বাধীন করেছি আমরা সবাই মিলে, এদেশের এই দ্বিতীয় স্বাধীনতার যে লড়াই সংগ্রাম, রক্ত ঝরাছি আমরা, জীবন দিয়েছে আমাদের সহযোদ্ধারা, শহীদ হয়েছে আমাদের সহযোদ্ধারা, জেলে গেছে, রিমান্ডে গেছে। আমরা এইসব ভুইফোর এদের রক্তচক্ষু সহ্য করার জন্য নেভার, কোনোভাবেই নেভার। এবং এটা করা আমরা পাল্টা জবাব দিব। গণ অধিকারের দিকে কেউ যদি রক্তচক্ষু নিয়ে তাকাই আমরা চুপ থাকবো না, প্রয়োজনে চক্ষু তুলে ফেলা হবে যদি সেটা ন্যায় বিচার আমরা না পাই। যাই হোক, আজকে 3:30টায় বিক্ষোভ, সেই বিক্ষোভ থেকে আমাদের নেতাকর্মীরা সেখান থেকে পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। সরকারের পুলিশ প্রশাসনের দায়িত্ব, তারা নিরাপত্তা দিবে। তারা যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় দায়িত্ব ছেড়ে দিক, আমরা দায়িত্ব দিয়ে দেশের জনগণকে নিরাপত্তা দেব। স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি? বসে বসে চেয়ারে বসে এসির বাতাস খাওয়া? নো, তার দায়িত্ব সারা বাংলাদেশে জনগণকে নিরাপত্তা দেওয়া।
আজকে তারা নিরাপত্তা দিতে পারতেছে না আমাদের। প্রায়শই সব জায়গায় সন্ত্রাসী আমাদের উপরে সেটা করে। কয়েকদিন আগে দেখলাম 6-7 জন সমন্বয়ক বিভিন্ন জায়গায় হত্যার শিকার হয়েছে। সরকার বলে আমরা তো সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু তারা যেভাবে চলছে এভাবে তো হবে না। তারা তো নিজেরাও বিপদে পড়বে, দেশকে বিপদে ফেলবে, আমরাও বিপদে পড়বো। অলরেডি শুরু হয়ে গেছে। না পারলে ছেড়ে দেন, আমাদের দায়িত্ব দেন, আমরা সহযোগিতা করতে প্রস্তুত। সারা দেশে আইন শৃঙ্খলা ঠিক নাই, কোনো জায়গায় ঠিক নাই, আহতরা ট্রিটমেন্ট পাচ্ছেন না, এরকম নানান অভিযোগ। তারপরে যদি আপনারা এরকম কথা বলেন তাহলে তো আসলে আমরা ভাই চুপ থাকবো না।